সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়। আজ তোমাদের সাথে আমি একটা মজার টপিকস নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা আশা করি অনেক বেনিফিটেড হবে সেখান থেকে। নবম দশম শ্রেণী রসায়নের চতুর্থ অধ্যায় নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করবো, অর্থাৎ পর্যায় সারণী। আমি আশা করছি যারা ক্লাস 9-এ অথবা ক্লাস 10-এ পড়ছো, তোমরা ইতিমধ্যেই এই অধ্যায়টি খুব ভালোভাবে শেষ করেছো। তারপরেও আজ আমি তোমাদের সাথে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের এই অধ্যায় সম্পর্কে খুব ভালোভাবে ধারণা হয়ে যায়। আমরা রসায়নের চতুর্থ অধ্যায় খুললেই আমরা বইয়ের মধ্যে দেখতে পাবো একটা চার্ট বা সারণী। তোমরা প্রত্যেকে জানো এই চার্ট বা সারণীটার নাম হচ্ছে পর্যায় সারণী, অর্থাৎ পিরিয়ডিক টেবিল। তোমরা কি জানো যে এই পর্যায় সারণীটা আসলে কি জিনিস বা কেন এই পর্যায় সারণী করা হয়েছে? নিশ্চয় তোমরা ইতিমধ্যে জেনেছো কেন এই পর্যায় সারণী করা হয়েছে বা পর্যায় সারণীটা কি। তারপর আমি তোমার সাথে কিছু জিনিস শেয়ার করব। আসলে পর্যায় সারণীটা হচ্ছে, এই পর্যন্ত তোমরা জানো আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এই 118টি মৌলের সুবিন্যস্ত অবস্থান, অর্থাৎ তাদেরকে তাদের ধর্মের ভিত্তিতে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে সুবিন্যস্ত ভাবে কয়েকটি গ্রুপে এবং কয়েকটি পর্যায়ে ভাগ করার যে অবস্থা, সেটা হচ্ছে মূলত পর্যায় সারণী। পর্যায় সারণীতে হচ্ছে মূলত আমাদের এই যে ভূপৃষ্ঠে অর্থাৎ ভূমণ্ডলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মৌলগুলোকে সুবিন্যস্ত ভাবে আমাদের একটা নির্দিষ্ট চার্ট বা চকে সাধারণ নামে হচ্ছে পর্যায় সারণী। আমরা যে আজকে পর্যায় সারণী দেখতে পাচ্ছি, সেই পর্যায় সারণীর ইতিহাস কিন্তু এত সহজ ছিল না। অর্থাৎ আমরা খুব সহজেই এখন 118টি মৌলকে খুব ভালোভাবে যেভাবে আয়ত্ত করতে পেরেছি, কিন্তু এই পর্যায় সারণী যারা যেসব বিজ্ঞানী অনেক পরিশ্রম করে এই পর্যায় সারণী উপস্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আজ আমি তোমাদের সাথে এই অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, সেই বিষয়গুলো হচ্ছে পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে একটি মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা জানবো। আর জানবো হচ্ছে বিভিন্ন গ্রুপের মৌলগুলোর কিছু বিশেষ নাম আছে, কেন এই নামগুলো দেওয়া হয়েছে সেই জিনিসগুলো নিয়ে। আর হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম এবং পর্যায় সারণীর নিচে, অর্থাৎ তোমরা খুব ভালোভাবে ফলো করলে দেখতে পারবে যে পর্যায় সারণী, মেইন পর্যায় সারণীর নিচে দুইটা সারি আছে, একটা হলো ল্যান্থনাইড এবং একটা সারি, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের নির্দিষ্ট আলোচনায় ফিরে যাই। শুরুতেই আমি তোমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি পর্যায় সারণীর পটভূমি নিয়ে। অর্থাৎ পর্যায় সারণী হলো শত শত বছর পূর্বে বিজ্ঞানীরা চিন্তা করেছিলেন যে আবিষ্কৃত যে মৌলগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি না রেখে তাদের ধর্মের ভিত্তিতে, অর্থাৎ যেসব মৌলের সাথে যেসব মৌলের ধর্মের কিছুটা মিল আছে, তাদেরকে যদি নির্দিষ্ট একটা গ্রুপে রেখে একটা সারণী তৈরি করা যায়, তাহলে মৌলগুলো সম্পর্কে আমাদের ধারণা বা বুঝতে সুবিধা হবে। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গবেষণা চালিয়েছেন যে কিভাবে এমন একটা টেবিল বা এমন একটা সারণী তৈরি করা যায়। সর্বপ্রথম পর্যায় সারণী নিয়ে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভেসিয়ে 1789 সালে একটি ধারণা দিয়েছিলেন। তিনি বিজ্ঞানী ল্যাভেসিয়ে যখন ধারণা দেন, তখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 33টি। তিনি সর্বপ্রথম মৌলগুলোকে 3টে শ্রেণীতে ভাগ করেন এবং মৌলসমূহের ভৌত ধর্মের উপর ভিত্তি করে তিনি ধাতু এবং অধাতু 2টা শ্রেণী ভাগ করেন। পরবর্তীতে আবার 1829 সালে বিজ্ঞানী ডোবরাইনার তিনি একটা ত্রয়ী সূত্রের মাধ্যমে পর্যায় সারণীর ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মৌলসমূহকে যদি 3টি করে মৌলকে যদি তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো যায়,
তাহলে দেখা যায় যে দ্বিতীয় মৌলের পাশাপাশি অবস্থিত তিনটি মৌলের পারমাণবিক ভরের মধ্যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা হচ্ছে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা অর্ধেক। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবারও বলতেছি, ডোবেরাইনের ত্রয়ী সূত্র বলা হয় সূত্রটাকে। সূত্রটা হচ্ছে এমন যে তিনটা মৌলকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা হবে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। এটা ছিল ডোবেরাইনের সূত্র নামে আমাদের কেমিস্ট্রিতে পরিচিত। এরপরে বিজ্ঞানী ডোবেরাইনের এই ধারণার পর প্রায় 30 থেকে 35 বছর পরে বিজ্ঞানী নিউল্যান্ড পারমাণবিক ভরের উপর ভিত্তি করে তিনি একটি সূত্র প্রদান করেছিলেন পর্যায় সারণী নিয়ে। সেটা ছিল অষ্টক সূত্র। অর্থাৎ সূত্রটা এমন ছিল যে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভর অনুসারে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজানো হয় তাহলে ওই মৌলগুলোর যে কোনো একটি মৌলের ধর্ম তাদের অষ্টক মৌলের সাথে মিলে যায়। এটা ছিল পর্যায় সারণীতে অষ্টক তথ্য নামে পরিচিত। এরপরে প্রায় 5 বছর পর রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণীর আধুনিক রূপরেখা নিয়ে অর্থাৎ একটি সূত্র প্রদান করেন। সেটা হচ্ছে পর্যায় সারণীর। তিনি সূত্রটি এমন প্রদান করেন, মেন্ডেলিভের পর্যায় সূত্রটা হচ্ছিল এমন যে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তাহলে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয় পারমাণবিক ভর অনুসারে। অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সূত্রটা ছিল এমন, মৌলসমূহকে যদি তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী অনুসারে এমনভাবে সাজানো হয় তাহলে পর্যায়ক্রমে তাদের ধর্মগুলো ভর অনুসারে পর্যায়কৃত হবে। অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সূত্র থেকে আমরা বুঝতে পারতেছি, অর্থাৎ মেন্ডেলিভ যখন পর্যায় সারণী সূত্রটা দিয়েছিলেন তখন আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 67টি মৌলসমূহের। এর পরবর্তী সময়ে যখন 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে পর্যায় সারণীর আধুনিক একটা সূত্র প্রদান করেন, তিনি দেখেন যে মেন্ডেলিভ যে পারমাণবিক ভর অনুসারে যে সূত্রটি দিয়েছিলেন সেখানে কিছু ভুল ছিল। অর্থাৎ পাশাপাশি ভর অনুসারে সাজালে কিছু কয়েকটা মৌলের মধ্যে সাংঘর্ষিক ছিল। ওই ভুলগুলো সংশোধন করে তিনি পরে দেখতে পেলেন যে না, পারমাণবিক ভর নয়, অর্থাৎ পর্যায় সারণী হবে মৌলসমূহের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। তারপর তিনি আধুনিক পর্যায় সূত্র প্রদান করেন। আধুনিক পর্যায় সূত্রটি ছিল এমন যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে মৌলসমূহের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। তারপরে IUPAC অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি কর্তৃক আধুনিক পর্যায় সূত্রটি স্বীকৃত হয়ে বর্তমানে আজকে আমরা যেই পর্যায় সারণী পেয়েছি সেটা হচ্ছে মূলত হচ্ছে আধুনিক পর্যায় সারণী। অর্থাৎ পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে যে পর্যায় সারণী দিয়েছিলেন আন্তর্জাতিক সংস্থা, সেটাই আজকে বর্তমানে আমরা বই পুস্তকে পাচ্ছি। তাহলে তোমরা মোটামুটি জেনেছ যে পর্যায় সারণীর ইতিহাস কি, কিভাবে বর্তমানে রূপ ধারণ করেছে পর্যায় সারণীর। চলো এবার আমরা আসি যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে। তোমরা যদি খুব ভালোভাবে খেয়াল করো পর্যায় সারণীতে, তাহলে দেখতে পাও যে এই পর্যায় সারণীতে অর্থাৎ 7টি পর্যায় রয়েছে। এই পর্যায়গুলোকে বলা হয় আনুভূমিক সারি। অর্থাৎ দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 7টি পর্যায়, আর খাড়াভাবে হচ্ছে 18টি গ্রুপ, 1 থেকে নিয়ে 18 নম্বর গ্রুপ পর্যন্ত। তাই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। তারপরে হচ্ছে দেখো পর্যায় ভিত্তিক আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি পর্যায়ে, অর্থাৎ প্রথম পর্যায়ে 2টি মৌল হাইড্রোজেন এবং হিলিয়াম, দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল, তৃতীয় পর্যায়ে 8টি মৌল, চতুর্থ পর্যায়ে 18টি মৌল, পঞ্চম পর্যায়ে 18টি মৌল, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে হচ্ছে 32টি করে মৌল। এখন প্রশ্ন হতে পারে যে পর্যায় সারণীতে আমরা এখানেও 18টা মৌল, এখানেও 18টা মৌল, তাহলে 32টা কিভাবে হলো? এটা হচ্ছে পর্যায় সারণীর
আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সারণীর নিচে যদি তোমরা দেখো দুইটা সারি আছে, একটা হচ্ছে ল্যান্থানাইট সারি, একটা হচ্ছে অ্যাক্টিনাইট সারি। এই দুইটা সারি হচ্ছে মূলত ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের সারি। অর্থাৎ পর্যায় সারণীর নিচে যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি আছে সেটা মূলত সপ্তম এবং ষষ্ঠ পর্যায়ের মৌল এগুলো। তাহলে মোট আমাদের 118টা মৌল। আর গ্রুপ ভিত্তিক যদি দেখো 1 নাম্বার গ্রুপে 7টি মৌল, 2 নাম্বার গ্রুপে হচ্ছে 6টি মৌল, 3 নাম্বার গ্রুপে হচ্ছে টোটাল 32টা মৌল। অর্থাৎ হচ্ছে এখানে 4টা, এখানে যে 28টা মৌল আছে মোট ল্যান্থানাইট অ্যাক্টিনাইট এখানে মোট 28টা মৌল। এই 28টা মৌল হচ্ছে মূলত 3 নাম্বার গ্রুপে। তারপরে 4 থেকে নিয়ে 12 পর্যন্ত মোট 4টা করে মৌল, 13 থেকে 17 পর্যন্ত 6টা করে মৌল, আর 18 নাম্বার গ্রুপে হচ্ছে 7টা মৌল। অর্থাৎ এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। তাহলে তোমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো সব সহজেই মনে রাখতে পারবে। এবার আসো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এই বিষয়টার আগে আমি তোমাদের আরেকটা বিষয় একটু আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপের মৌলগুলোর বিশেষ নাম। অর্থাৎ এই যে আমরা পর্যায় সারণীতে 118টা মৌল অবস্থান করতেছে, তাদের কিছু বিশেষ নাম আছে। আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার পর্যায় সারণীর এটা হচ্ছে আমার প্রথম লেকচার। আমি এই অধ্যায়টা 2টা লেকচারে শেষ করব। আজকে যে বেসিক আলোচনাগুলো করব, সেকেন্ড যে ভিডিওটা আপলোড হবে তোমাদের জন্য, সেখানে আমরা বিভিন্ন গ্রুপের মৌলগুলোকে কিভাবে খুব সহজেই বিভিন্ন টেকনিক অবলম্বন করে, অর্থাৎ বিভিন্ন কৌশলের মাধ্যমে আয়ত্ত করা যায়, সেই জিনিসটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করব। আর বিভিন্ন সৃজনশীল নিয়ে আমরা সেকেন্ড ভিডিওতে আলোচনা করব। আজকে ভিডিওটা হচ্ছে মূলত বেসিক এবং টোটাল যে অধ্যায় আমাদের পাঠ্য বইয়ে বোর্ড বইয়ে যে টপিকস গুলো আছে সেগুলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করা। তাহলে দেখো পর্যায় সারণীর যে 18টা গ্রুপ আছে, তাদের আবার 18টা গ্রুপে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর আবার কিছু বিশেষ নাম আছে। যেমন গ্রুপ 1 এর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তেমনি ভাবে গ্রুপ 2 হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ মানে হচ্ছে মাটি, অর্থাৎ এই মৌলগুলোকে মাটির মধ্যে বিদ্যমান পাওয়া যায়। আর গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। আর গ্রুপ 17 কে বলা হয় হ্যালোজেন গ্রুপ। আর গ্রুপ 18 কে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ এই 7টা মৌল আছে, এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস। এগুলা নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? সেটা হচ্ছে এই মৌলগুলো সাধারণত কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ তারা নিষ্ক্রিয়। অন্য কোন মৌলকে ইলেকট্রন প্রদানও করে না, অন্য কোন মৌল থেকে ইলেকট্রন গ্রহণও করে না। তাই এরা অন্য কোন মৌলের প্রতি তাদের উপর অন্য কোন মৌলের উপর তাদের কোনো ক্রিয়া নেই, তাই তাদেরকে মূলত নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আসলে মূলত পর্যায় সারণীর প্রধান ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তোমরা যদি এর আগের অধ্যায়ে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনে থাকো, তাহলে এখন আমরা দেখব কিভাবে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে একটা মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা যায়। দেখো আমরা 3টা মৌল নিই। এটা হচ্ছে সোডিয়াম। এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6 3s1। ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5। জিঙ্ক 30। তোমরা নিশ্চয় জানো পারমাণবিক সংখ্যা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। 2 4 10 12 18 20 30। তোমরা খেয়াল করো সবাই,
আমরা এগুলোর যেমন প্রথম মৌলটার ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে আমরা পর্যায় এবং গ্রুপ নির্ণয় করব, এটা হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে একটা মৌলের পর্যায় সারণীতে তার অবস্থানটা আমরা নির্ণয় করব, কোন পর্যায়ে আছে নতুবা কোন গ্রুপে আছে। খেয়াল করো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3s1। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যেই শক্তি স্তরে পৌঁছায়, অর্থাৎ কোন মৌলের পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যেই শক্তি স্তরে যায়, ওই শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের পর্যায় সংখ্যা। অর্থাৎ এই যে 3, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে 3 নাম্বার পর্যায়ে গিয়েছে, তাই সোডিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ 3 পর্যায়ে। আর গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব? গ্রুপ সংখ্যা নির্ণয়ের 3টি ফর্মুলা আছে, অর্থাৎ পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের গ্রুপ নির্ণয়ের জন্য 3টি ফর্মুলা আছে। প্রথম রুলসটা হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে ইলেকট্রনটি যদি s অরবিটালে যায়, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি যদি s অরবিটালের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে ওই s অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা, সেই ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে 1 নাম্বার গ্রুপ, অর্থাৎ সোডিয়ামের পর্যায় হচ্ছে 3, গ্রুপ হচ্ছে 1 নাম্বার গ্রুপ। খুব সহজে বুঝতে পারছি। সেকেন্ড ফর্মুলা, পর্যায় নির্ণয়ের একটাই নিয়ম, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি যে শক্তি স্তরে যাবে, সেই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের পর্যায় সংখ্যা। আর গ্রুপ নির্ণয়ের 3টা নিয়মের দ্বিতীয় যে নিয়মটা আছে, অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, খেয়াল করো তোমরা, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি যে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3s এবং 3p, অর্থাৎ s এবং p অরবিটাল আছে। তাহলে ওই s এবং p অরবিটালের সাথে আমরা দর যোগ করব। আমি আবারও বলছি, খুব মনোযোগ সহকারে শুনো। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s এবং p অরবিটাল থাকে, তাহলে s এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে, ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে যে সংখ্যা হবে সেটা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আমরা ক্লোরিনের গ্রুপ সংখ্যা হচ্ছে 5 এবং 2 7, 7 সাথে যোগ করব 10, অর্থাৎ 17। তোমরা পর্যায় সারণীতে খেয়াল করো, ক্লোরিনের অবস্থান হচ্ছে 17 নম্বর গ্রুপে। পরবর্তীতে আসো জিঙ্ক। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা দেখি, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4s, যদিও ইলেকট্রন বিন্যাসের স্বার্থে 4s এর পরে হলো 3d, কিন্তু সর্বশেষ আমরা এই যে হচ্ছে শক্তি স্তরের সংখ্যা খেয়াল যদি করি, অর্থাৎ 1s, 2s, 2p, 3s, 3p, 3d, এটা হচ্ছে 3 নম্বর শক্তি লেভেল। আর এই 4s টা হচ্ছে 4 নম্বর শক্তি স্তর, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে শুধু s অরবিটাল আছে। তাহলে আমাদের রুলসটা হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে এবং তার পূর্ববর্তী অরবিটাল যদি d অরবিটাল হয়, তাহলে ওই d এবং s এর ইলেকট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। খেয়াল করো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে এবং তার পূর্ববর্তী অরবিটালটি যদি d অরবিটাল হয়, তাহলে d এবং s এর ইলেকট্রনের সমষ্টি হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আমি আশা করছি তোমরা খুব সহজেই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে আমরা মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো, অর্থাৎ এটি কোন পর্যায়ের মৌল নতুবা কোন গ্রুপের মৌল, আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা এগুলো কয়েকটা মৌলের প্র্যাকটিস করবে, আসলে হয়ে যাবে। এবার আসো পর্যায় সারণীর ব্যতিক্রম। এই পর্যায় সারণীর আমরা যে পর্যায় সারণী দেখেছি, তার মধ্যে 3টা ব্যতিক্রম আছে। 3টা ব্যতিক্রমের মধ্যে হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান, আর একটা হচ্ছে তোমরা দেখেছো পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড নামে যে সারি আছে তাদের অবস্থান। আমার হাইড্রোজেন মূলত হচ্ছে আমি
একটু সিম্পলি ডিসকাস করতেছি। হাইড্রোজেন মূলত যদিও ক্ষার ধাতু, আমরা জানি 1 নাম্বার গ্রুপ হচ্ছে ক্ষার ধাতু, কিন্তু হাইড্রোজেন হচ্ছে একটা উপধাতু। হাইড্রোজেনের কিছু কিছু মৌল দেখা যাচ্ছে যে কিছু কিছু হাইড্রোজেনের কিছু কিছু ধর্ম অর্থাৎ 17 মৌলগুলোর হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর সাথে মিলে যায়। তা সত্ত্বেও হাইড্রোজেনকে ক্ষার ধাতুর সাথে অবস্থান হয়েছে, সেটা হচ্ছে একটা ব্যতিক্রম। আবার হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখি যে আমরা সর্বশেষ শক্তি স্তরে তার একটা ইলেকট্রনে থাকে। আর হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে যদি আমরা দেখি, হিলিয়াম হচ্ছে 2। আমরা একটু আগে বলছি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সাধারণত একটা মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা হয়। তাহলে আমরা দেখি 1s2, সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে, তার ইলেকট্রন সংখ্যা আছে 2। সেই হিসাবে হিলিয়ামের অবস্থান হওয়ার কথা ছিল 2 নম্বর গ্রুপে, কিন্তু 2 নম্বর গ্রুপে কি আছে আমরা জানি, অর্থাৎ মৃৎ ক্ষার ধাতু। কিন্তু হিলিয়াম 8ম গ্রুপে স্থান দেওয়া হয়েছে, কারণ 8ম গ্রুপে হিলিয়াম ব্যতীত যে 6টি নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের ধর্মগুলোর সাথে হিলিয়ামের ধর্মটা সম্পূর্ণ মিলে যাচ্ছে। তাই হিলিয়ামকে গ্রুপ 2 তে স্থান না দিয়ে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। আর ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির মোট 28টি মৌল আছে। এগুলোকে মূলত হচ্ছে পর্যায় সারণীর যে প্যাটার্ন, যেই সৌন্দর্য, সেটা নষ্ট হবে বিধায় তাদেরকে দেওয়া হয়েছে। দেখো তোমরা খেয়াল করো, 18টি যে মৌল আছে এগুলা মূলত হচ্ছে 3 নাম্বার গ্রুপের মৌল। এখন তাদেরকে যদি পর্যায় সারণীতে স্থান দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হবে। আর দেখা যাচ্ছে 7ম এবং 6ম পর্যায়ে যদি আমরা ওই মৌলগুলোকে স্থান দেই তাহলে পর্যায় সারণীর 2 পর্যায়গুলো বেড়ে যাবে। অর্থাৎ আমরা যে একটা নির্দিষ্ট প্যাটার্নে এখন পর্যায় সারণী দেখতেছি সেটা আসলে দেখা যেত না। তাই পর্যায় সারণীর ওই মৌলগুলোকে সৌন্দর্য রক্ষার্থে আসলে ওদেরকে নিচে স্থান দেওয়া হয়েছে। আরেকটা আলোচ্য বিষয় ছিল আমাদের যে পর্যায় সারণীর পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্মটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত আমরা যখন সৃজনশীল কোশ্চেন গুলো আমরা সলিউশন করতে যাব তখন দেখবো যে পর্যায় সারণীর পর্যায়ভিত্তিক ধর্ম থেকে বেশিরভাগ কোশ্চেন থাকে। পর্যায়ভিত্তিক ধর্ম মূলত 6টি। প্রথম যে বৈশিষ্ট্যটা ধর্মটা সেটা হচ্ছে ধাতব ধর্ম, তারপরে হচ্ছে অধাতব ধর্ম, তারপরে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, পরমাণুর আকার বা ব্যাসার্ধ, আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই 6টি বৈশিষ্ট্য হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। আমি আবার বলছি, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার বা